নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ বিশেষ সংবাদ হলো শনিবার ধূপগুড়িতে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় যোগ দিতে এসে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে করলা ভ্যালি চা বাগান শ্রমিকদের। বাগানের চরকডাঙ্গি লাইনের ভাঙা ব্রিজের জায়গায় নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হলো। এই দারুণ শীতে পিকনিকের পাশাপাশি পর্যটকদের ঢল জেলা জুড়ে। ঘন কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি। কনকনে শীত, ঠান্ডায় জুবুধুবু জেলাবাসী। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় আলো জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। 2026-এর নতুন বছরের প্রথম শনিবার এবং আগামীকাল রবিবারের পিকনিকের আমেজ জেলা জুড়েই। এই আবহাওয়ায় একদিকে যেমন পিকনিকের আমেজ, তেমনি অপরদিকে পর্যটকদের ঢল নামতে শুরু করেছে জেলার বিভিন্ন প্রান্তে। শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাসের জোর প্রস্তুতি শুরু হয়েছে মাটিগাড়ায়। আগামী 16 তারিখ শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে থেকেই শিলিগুড়ির মাটিগাড়ায় শুরু হয়েছে জোর প্রস্তুতি। শিলান্যাসের প্রস্তাবিত স্থান পরিদর্শনে এসে এমনটাই জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিন মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক সহ বিভিন্ন দপ্তরের একাধিক আধিকারিক। মন্দির নির্মাণের জন্য নির্ধারিত এলাকা ঘুরে দেখেন তারা। ইতিমধ্যেই বেশ কয়েকটি আর্থ মুভারের সাহায্যে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু হয়েছে। এখানে মন্দিরের কাজটা হচ্ছে, ল্যান্ডের বিষয়টা হচ্ছে, সেই ল্যান্ডের ফিলিং ইত্যাদি দেখা। এই কাজের জন্য অফিসাররা এসছেন, হিডকোর এসছেন, এসজেডিএ এসছে, অন্যান্য লাইন ডিপার্টমেন্ট এসছে, ডিএম এসছেন, সিও জেডিএ, আমাদের কমিশনার, অন্যান্যরা সবাই এসছেন এবং হিডকোর অফিসাররা আছে, ইঞ্জিনিয়াররা আছে। সব মিলে এটা আমরা দেখলাম। পর্যালোচনা মিটিং একটা হবে আমাদের স্টেট গেস্ট হাউসে, তারপরে সিদ্ধান্তগুলো হবে। 16 তারিখে শিলান্যাস শেষ করছেন মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর সম্ভবত 16 থেকে করার কথা। ছাত্রীদের হাতে খাবারের স্টল জলপাইগুড়ি রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়ে। স্টুডেন্ট উইক উপলক্ষে দ্বিতীয় দিনে রাষ্ট্রীয় বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা নিজেদের হাতে বিভিন্ন খাবারের সম্ভার নিয়ে এসেছিল বিদ্যালয়ে। আজকের এই খাবারের স্টলে ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত হয়ে কুপন সংগ্রহ করে বিভিন্ন ধরনের খাবার খেয়ে যায়। গতকাল থেকে শুরু হয়েছিল জেলা প্রশাসনের উদ্যোগে স্টুডেন্ট উইক, আর সেই উপলক্ষে আজ রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নিজেদের হাতে তৈরি বিভিন্ন রকমারি খাবার, যার মধ্যে পিঠে, পুলি, ঘুগনি, ঝালমুড়ি সহ অন্যান্য খাবার কুপনের মাধ্যমে শিক্ষিকারা, ছাত্রী ও অভিভাবকেরা ছাত্রীদের হাতের খাবার খেয়ে আপ্লুত হয়েছেন। হ্যাঁ, কি খেলে? হ্যাঁ, কেক স্বাদ হয়েছে। স্বাদ আমাদের স্টলের নাম মিষ্টি আলাপ। আমরা বানিয়েছি কেক, তারপর গাজরের হালুয়া, কফি। সব শেষ চলছে এখনো। কেক কয়েকটা শেষ হয়ে গেছে, আরো এখন আনা হচ্ছে, আর কফি ধুচ্ছে, আরো আনা হচ্ছে। আমাদের স্টলে আছে ঘুগনি, মানে কালো ছোলার ঘুগনি, আর মশলা কুক আর স্যান্ডউইচ। নিজে বানিয়েছো? হ্যাঁ, বাড়িতে হেল্প করেছে। সেটা কি সমস্ত মানে ছাত্রীরা খেয়ে নিয়েছে নাকি আরো আছে? আছে, মানে এখন আপাতত শেষ আছে, আবার আনছে। সব খাদ্য ওরাই বানিয়েছে, পরিবার থেকে সহযোগিতা নিশ্চয়ই পেয়েছে, কিন্তু আমার যেটুকু রিভিউ আমি পেলাম যে প্রত্যন্ত সুন্দর, সুস্বাদু হয়েছে এবং সম্পূর্ণ হেলথ অ্যান্ড হাইজিন মেনটেন করে এটা হয়েছে, এবং তা বিভিন্ন জায়গায় আপনি ছবি ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন। ফলে বিষয়টা খুব আনন্দদায়ক যে আমাদের ছাত্রীদের মধ্যে রান্ধন প্রণালী বিষয়েও যে এত জ্ঞান, এটা আমার সত্যিই জানা ছিল না। আমি দারুণ খুশি, আমরা দারুণ খুশি। আজকে আমাদের ছাত্র সপ্তাহ উদযাপন উপলক্ষে অভিভাবক মিটিং ছিল। ওনাদেরকেও অনুরোধ করেছি যে ওনারা যেন এখানে খাবার দাবার খান এবং কিনে নিয়ে যান প্রিয়জনের জন্য। সেই হিসেবে আমাদের খাদ্য মেলা খুব ভালো চলছে।
অনেক খাদ্য শেষ হয়ে গেছে, আবার বাড়ির থেকে আসছে। এই যে একদিনই আজকে একদিনই। এই যে টাকার যে প্রফিট হবে সেটাতে ছাত্রীরা কি ইয়ে করবে? প্রফিট কতটা হবে আমি জানি না, আমি বলেছি নো লস নো গেন এরকম হলেও হবে, হ্যাঁ সেটা পরে বোঝা যাবে। আপাতত আমরা যথেষ্ট আমাদের থেকে খরচ করে বিষয়টা চালাচ্ছি, বিক্রি বাটা সব হয়ে গেলে বোঝা যাবে কতটা প্রফিট হলো। মানে কি কারণে এই ধরনের উদ্যোগ যে এটা ছাত্রীরা যে ছাত্র সপ্তাহ উদযাপন উপলক্ষে 7 দিন 7টা দিবস পালন করা হচ্ছে, তার মধ্যে আজকে খাদ্য মেলাটা আর একটা। ফি বৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়ি হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের সামনে অভিভাবকদের বিক্ষোভ। ফি বৃদ্ধির প্রতিবাদে হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের বাইরে বিক্ষোভে সামিল হন অভিভাবকরা। তাদের অভিযোগ, কোনো পূর্ব ঘোষণা বা স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই হঠাৎ করে ভর্তির ফি বাড়ানো হয়েছে। আগে যেখানে ভর্তির ফি ছিল 250 টাকা, সেখানে তা বাড়িয়ে 500 টাকা করা হয়েছে। কেন এই ফি বৃদ্ধি করা হলো, কোন খাতে কত টাকা প্রয়োজন, সে বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কোনো হিসাব বা ব্যাখ্যা দিচ্ছে না বলেই অভিযোগ অভিভাবকদের। ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই 500 টাকা করে ফি নেওয়া হলে অভিভাবকেরা ক্ষোভে ফেটে পড়েন এবং ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। পরে অভিভাবকরা স্কুল শিক্ষিকাদের সঙ্গে দেখা করেন। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় যে বিষয়টি পরিচালন সমিতির সঙ্গে আলোচনা করা হবে এবং সেই আলোচনার পরই চূড়ান্তভাবে ভর্তির ফি কত হবে তা জানানো হবে। ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি থানার আইসি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। আমি তো জাস্ট জানি না, আজকে যেহেতু ভর্তির ডেট ছিল, তো আমার মেয়ে বলছে মা আজকে ভর্তি করতে হবে, 500 টাকা লাগবে। তা আমি বলে যে আমার কাছে টাকা দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। তো আমি বলছি না চল, আমি তোর সাথে যাব। তো গিয়ে তো দেখি এরকম সমস্যা সম্মুখীন, সবার থেকে 500 টাকা করে নেওয়া হচ্ছে। গত বছরও সেম নেওয়া হয়েছে 500 টাকাই। এবার কি বলছে যে বাড়তি যে টাকা নেওয়া হচ্ছে, কি কারণ, স্কুল কি বলছে? সেটাই তো ওনারা বলেনি না, ওনাদের বক্তব্য ওনারা জানাতেই চায় না। আমরা এর আগে জিজ্ঞেসও করেছিলাম যে এত টাকা কেন নেওয়া হয়। হ্যাঁ সেটা তো আমি এবার জানলাম, আমি তো জানতামই না জিনিসটা এতটা। শ্যামলী সূত্রধর। শ্যামলী সূত্রধর। আমাদের ধরেন এখন বাচ্চা, আমরা তো জানি না 500 করে চাইছে, আবার বড় মেয়েটা 600 চাইছে। হ্যাঁ, এই জন্য আমরা তো জানি না। আমি আজকে ভর্তি করাইতে আইছি, আইসে দিকে এই সিচুয়েশন হয়েছে। মানে কেন বেশি টাকা নেওয়া হচ্ছে এ ব্যাপারে স্কুল না 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 স্কুল কিচ্ছু বলে না। আর আমাদের কোনো ইও পাঠায় নাই, আর কি কোনো কাগজপত্র পাঠায় নাই অমুক দিন ভর্তি বাচ্চা, আর কি কোনো দিন মেসেজ যায় না মোবাইলে। আর ধরেন কোনো এই স্কুলে কোনো নাই, বাচ্চাদের জল খাওয়া একটা ভালো জল নাই। এই যে খাওয়া খাদ্য রান্ধে, হ্যাঁ খাওয়া খাদ্য রান্ধে, ওই ভাত খাইতে পারে না বাচ্চারা, কিন্তু ওরা খাইতে পারে ঠিক মতো, কিন্তু ওগুলো নাই। একটু ভালো জল নাই, ফ্যান নাই। গরমের দিনে ফ্যান বাচ্চাদের একটা দরকার, কিন্তু এই স্কুলে নাই। আজকে কি বলছে স্কুল, কি বলছে আজকে বলছে আজকে তো আমাদের ভর্তি করার ডেট, বাচ্চাদের ভর্তি করতে আসছি, 500 টাকা আমরা দিতাম। আজকে এই যে রায় সে পড়ছে, ধরা পড়ে গেছে, এই জন্য আজকে আর হবে না। ধূপগুড়িতে বিজেপির সভায় যোগ দিতে এসে শনিবার তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মিঠুন চক্রবর্তী। বিজেপির পরিবর্তন সংকল্প সভায় ধূপগুড়িতে মিঠুন চক্রবর্তী। বিজেপির পরিবর্তন সংকল্প সভায় যোগ দিতে শনিবার ধূপগুড়িতে এলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। ধূপগুড়ির যতীনেরহাট ফুটবল ময়দানে আয়োজিত এই সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রায় 15 মিনিটের বক্তব্যে মিঠুন চক্রবর্তী সরাসরি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। রাজ্যে বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যের বেহাল অবস্থার পাশাপাশি সর্বত্র দুর্নীতির অভিযোগ তুলে সরকার পরিবর্তনের ডাক দেন তিনি আরও স্পষ্ট করে বলেন, বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়, বরং যারা দেশে থেকে দেশের ক্ষতি করে তাদের বিরুদ্ধে লড়াই। তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, মনে হচ্ছে আমরা বাংলাদেশে আছি, বাংলায় দুর্গা মায়ের নাম নেওয়া যাবে না। লালন ফকিরের অনুষ্ঠানে দুর্গার গান গাইতে না দেওয়ার ঘটনাকেও তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন। বক্তব্যের শেষে তৃণমূল সমর্থকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বিজেপিতে যোগদানের কথা বলেন তিনি। সভায় মিঠুন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি শ্যামল রায়, সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ও ফালাকাটার বিধায়ক দীপক বর্মন সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। আমি সবাইকে অনুরোধ করছি, আমি প্রথমেই বলে রাখি, বিজেপি পার্টি মুসলমানদের বিরুদ্ধে নয়,
বিজেপিবাদী ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়, তাদের বিরুদ্ধে যারা দেশে থেকে দেশের ক্ষতি করতে চায় তাদের বিরুদ্ধে আমরা। তাই আমি সবাইকে অনুরোধ করছি, যারা এখানে কমিউনিস্ট পার্টি করেন, যাদের মধ্যে হিন্দুত্ব বেঁচে আছে, তাদের আহ্বান করছি, কংগ্রেসের সবাইকে আহ্বান করছি, এমনকি তৃণমূলের হিন্দু ক্যাডার যারা আছে, যাদের মধ্যে এখনো বিবেক বেঁচে আছে, তাদেরও আহ্বান করছি, আসুন আমরা এক ছাতায় নিচে বসে লড়ে এদের উৎখাত করি। কেন এরকম হবে? আজ হঠাৎ মনে হচ্ছে কেন আমরা বাংলাদেশে রয়েছি? কেন মনে হচ্ছে? দেখুন না, ওখানে হারমোনিয়াম করে নিচ্ছে, এখানে একটা বাচ্চা মেয়েকে মা বলতে দিচ্ছে না, বললে একদম দুর্গা মায়ের গান করবে না। পশ্চিম বাংলার বুকে আমরা দুর্গা মায়ের নাম নেব না। আর মা কি করে সাম্প্রদায়িক হলো? যে কোনো ধর্মীয় বই তুলে নিন, তাতে লেখা আছে মায়ের পায়ের তলায় স্বর্গ, माँ के पैरों तले स्वर्ग है। अगर माँ के पैरों तले जन्नत है, তাহলে মা সাম্প্রদায়িক হলো কি করে? তারপরে কিছুদিন আগে মধুবন্তী বলে একটি মেয়েকে সেম থ্রেট করা হলো, এখানে গান গাইবে না, লালন ফকিরের প্রোগ্রামে গান গাইতে গেছিল, তাকে বলে এখানে মায়ের গান চলবে না। তাহলে কি চলবে এখানে পশ্চিম বাংলার বুকে? তাহলে কি চলবে? সেই শাসনের জন্যই কি আপনি এসব করে বেড়াচ্ছেন? তাদের জন্য লড়ছেন, ওই অভারতীয়দের জন্য লড়ছেন, যারা দেশে থেকে দেশের ক্ষতি করতে চায় তাদের জন্য লড়ছেন। তাই যদি হয় তাহলে আপনারাও শুনে রাখুন, এই কোনোদিন পশ্চিম বাংলাদেশ হবে না যতদিন আমার মতো বাঙালিরা বেঁচে আছে, আপনাদের মতো বাঙালি বেঁচে আছে। আমি জোর গলায় বলেছি, আমার শরীরে যদি এক বিন্দু রক্ত থাকে তাহলে এটা বাংলাদেশ হবে না। পেছন থেকে ব্যাট দিয়ে গুরুতর হামলায় আহত হলেন এক ব্যক্তি। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। শিলিগুড়ির ঘটনা। বাড়ি থেকে বাইক নিয়ে কাজে যাওয়ার পথে দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হলেন এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে। পরবর্তীতে দুইজন মহিলা সমেত 4 জনের বিরুদ্ধে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপাড়া নিবাসী শিবু সাহানির সঙ্গে গত বৃহস্পতিবার রাতে এক প্রতিবেশী মহিলার বিবাদ বাধে। পরবর্তীতে ওই মহিলার 2 ছেলে ও পাড়া প্রতিবেশীরা শিবু সাহানির বাড়িতে হামলা চালায় এবং তাকে মারধর করে। তারপরেও থেমে থাকেননি হামলাকারীরা। যখন শিবু সাহানি নিজের বাইক নিয়ে কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হন, তখন পেছন থেকে সুমির সরকার, গুড্ডু সরকার, গণেশ রায় ব্যাট নিয়ে শিবু সাহানিকে আক্রমণ করে। সে ব্যাটের ঘায়ে বাইক থেকে নিচে পড়ে যান সে। তারপরে চলে বেধড়ক মারধর। সাথে মমতা সরকার ও রেখা রায় নামে 2 জন মহিলাও সঙ্গ দেয় এই কাজে। স্থানীয়রা ছুটে এসে কোনো ক্রমে শিবুকে প্রাণে বাঁচিয়ে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন অভিযুক্তরা। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে। আরে রাত্রেবেলা এমনি মার সাথে ঝগড়া হয়েছিল, তো ওর বউ ছিল, বউ এসে আগে থাপ্পড় মারে দিছে, এই যে বাবাকে থাপ্পড় মারে দিছে, আর রাগে ছিল, বাবা মারে দিছে। এখন কি হচ্ছে, ওর পুরো ফ্যামিলি নিয়ে আসছে আমাদের বাড়িতে, বাড়িতে এসে সবাইকে মারতে। কালকে ঝামেলা মিটে গেল, আজকে সকালে আবার কাজে যাচ্ছে, তখন আবার বাটাম দিয়ে মারছে, রানিং বাইক নিয়ে মারছে। কারা মারছে? 3টা ছেলে। কারা? নাম গুড্ডু, সুমির, গণেশ, রেখা। ওরা কি পাড়াতে দাদাগিরি করে নাকি এমনি? দাদাগিরি করে, এমনি বেশি অল্প দাদাগিরি প্রধান মাথার মধ্যে বাটাম দিয়ে মেরেছে, বাইক নিয়ে রানিং এ পড়ে যায়, পুরো রক্তই রক্ত, মারতেই আছে, পড়ে গেছে। কি হয়েছে ঘটনাটা বলেন? ঘটনাটা হচ্ছে কি, কালকে ক্যাচাল লাগছে, আমার শাশুড়ির সাথে কথা বলাবলি করছে,
বলাতে আমার বরকে হট করে একটা থাপ্পড় মারছে মহিলা মানুষের। তা থাপ্পড় মারাতে আমার মানে পাড়ার লোক তা আমাদের ওর বাবা বলছে বৌদি তুমি আমাকে কেন মারলা, মারার পর বলার সঙ্গে সঙ্গে আবার ধরে মারতে গেছে। মারার পরে তারপরে আমাকে ডাকতেছে যে সঙ্গীতা করে। তা আমি বললাম কি যে দেখো দিদি যা হয়েছে হয়েছে, ও করছে, ওর নয় দোষ আছে, মারলাম। তারপরে আমি ছাড়ে দিলাম যে থাক। আমি বাড়িতে ঢোকার পরে ওনার দুই ছেলেকে নিয়ে এসে পাড়ার পাশের বাড়ি দুজন আইসে লাঠি নিয়ে আসে মারবে, ঘরের থেকে টাইনে বার করতেছে, তাও আমরা কিছু বলিনি যে থাকা পাশাপাশি আছি, কালকে রাত পহলে দেখা দেখি হবে, আমরা আর কিছু বলিনি। বলে রাত পার হয়ে গেল। পার হওয়ার পরে আজকে সকালে তারপরে সকালে ওকে রুটি টুটি বানাই দিলাম, চাটা খায় ও বাড়ায় গেল, আমি ঘরে চা খাচ্ছি। আর ও হলো গাড়ি নিয়ে বাড়াইছে, ওর পিছনে একজন ছিল, ও বাড়ায় চলে যাচ্ছে, হট করে বাস দিয়ে ওই বাটাম দিয়ে ব্যাটের মতো একটা আছে ওইটা দিয়ে হট করে মাথায় মারে দিছে। মারায় দেওয়ার পরে দুইজনে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে তারপরে আমাকে বাঁচা করে যখন চিল্লাম তখন আমি চাটা ফালাই দিয়ে রাস্তার মধ্যে ফালাই দিয়ে আমি দৌড়ে আমার বরকে ধরতে আমাকেও আমাকে ফালাই দিয়ে বুকে টুকে এই যে এখানে হাতে মারছে, বুকে মারছে। মারার পরে তারপরে তো আমার বরকে তো ডাক্তারের কাছে নিয়ে গেলাম, নিয়ে যাই যে কি অবস্থা আছে এখন তো খুবই খারাপ আছে। ডাক্তার বললো যে ইসে করো, যদি এই ব্যথা যদি না করে এক্সরে করতে বলছে। এখনই নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। জলশহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেশার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। ফুটপাত দখল নিয়ে সংঘর্ষে আহত হলেন 4-5 জন। ওদলাবাড়ির ঘটনা। শনিবার ফুটপাত দখল করে ব্যবসা করার অভিযোগকে কেন্দ্র করে দুই দোকানদারের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মোট 4-5 জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি ঘটে ওদলাবাড়ি হাটখোলার কালীবাড়ি রোডের মুচিপাড়া এলাকায়। স্থানীয় ব্যবসায়ী বীরেন্দ্র রামের সঙ্গে অপর ব্যবসায়ী কাশিরামের দোকানের সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। শনিবার সেই বিবাদ চরম আকার নেয় এবং দুপক্ষ লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর হামলা চালায় বলে অভিযোগ। এতে বেশ কয়েকজন রক্তাক্ত হন। খবর পেয়ে মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এলাকার এক পঞ্চায়েত সদস্য জানান, এই এলাকার বহু ব্যবসায়ী প্রতিদিন দোকানের জিনিসপত্র ফুটপাতের ওপর সাজিয়ে ব্যবসা করেন। এতে সব মানুষের সমস্যা বাড়ছিল। এই দুই দোকানের সীমানা নিয়ে দুপক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল। বারবার সংযম বজায় রাখার অনুরোধ করা হলেও তা মানা হয়নি। এদিকে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেছে এবং থানায় লিখিত অভিযোগ জানানো হবে বলে জানিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই যে বাজারের দোকান আছে 1 নাম্বার জাড়ুয়া ইনসান আমার সালা আমার দেখো এই যে সব মাথাগুলো সব ফাটাই কয়জনের মাথা ফাটিয়েছে পুরো আমাদের ফ্যামিলি বড় আছে আমাদের ফ্যামিলি 4 জন 5 জন আছে আর দেখেন এই সব মেয়ে ছেলে মিলে যে আমার ভাইকে ফাটাইছে আমাকে এখানে হাতে দিয়েছে রডে যে ব্লাড আছে এখানে এই যে ভাইকে দেখে এই যে দেখেন বাটাম বাইরে পুলিশ আসছিল পুলিশ আমাদের এই যে হসপিটালে আসছি তারপরে এখানে পুলিশ আসছে কি কথা বলছে আমি জানি না কেন আমি আসি হাসপাতালে এখন ডক্টর আসবে বলছে একটু বসো আমি ভিড় আছে রিপোর্টটা আমি তোমার তুমি আইসে আমার দোকানটা দেখে যাবা কিরকম লাগায় আর কোনটা কার অধিকার আমার সাইডে আমার গেট খুলে রাখছে পাইপ লাগাই দিছে ওদেরকে বলছি শাটার পুরা মোট গার্ড বাইর করে দিছে রোববারও পুরা ক্যাপচার করলে বললে দাদাগুড়ি দেখায়
ওই যে কাশিনার ছেলে ফ্যামিলি ওদের আছে, অনেক বড় ফ্যামিলি, তার জন্য আমাদেরকে চাপায়। কি নিয়ে ঝগড়াটা লাগলো? আরে আগে ফ্রন্টটা নিয়ে রোডে রোববার সবাই দোকানদার করি, রোববার ওকে দিছি আমাদের লাগাইতে, লাগা গরিব আসিস খায়। ওই এখন বলতেছে আমার জমি, আগে থেকে তোমাদের জমি ছিল? আমারই তো। আরে আমার দোকান, আমার দোকানের পাশে দোকান, ওইটা এখন কি চাচ্ছেন? এখন কি যাচ্ছে আমার দোকানে সামনে লাগাবে না, ডাইরেক্ট কথা আছে। অনেক বলছি, অনেক বুঝাইছি, বুঝে নাই। মেম্বাররা বলছে, পন্ধারা বলছে, পন্ধারা সবাই বলছে ওকে, প্রধান এসে বলছে আমার পাশে ও পাইপ লাগা দিছে জলের, আমার দোকান থেকে জল আগে থেকে যায়, দোকান থেকে যায় বৃষ্টির জল। ওকে বলছি ঠিক আছে, লোকগুলা বলছে ছাড়, পাইপটা কি হবে, তোর কিছু প্রবলেম হবে না। তার পাইপের মধ্যে আজকে জুতা পুরা ঝুলাইতে ছিল, আমার পুরো ফ্রন্টটার মধ্যে দুই তিনটা কাস্টমার। हुआ कि आधा दरवाजा से लगाता है, प्रधान आया 6 महीना पहले, फैसला करके गया हाँ कि तुम लोग दरवाजा का भीतर से लगाएगा और तुम लोग अपना इधर लगाएगा। हम जैसे बोला वैसे हम लगाया। ये लोग जो है 6 महीना से जुलाई से लेकर अभी तक बाहर लगाता है। हम लोग कितना मना किया, नहीं मान रहा है। बाद में उसका बाद में हम एक ठो बोर्ड रखा, वही देखिए बोर्ड ठो, हाँ ऊपर से वो लोग बोल रहा है ये जमीन वो लोग का है, आप लोग नहीं, ये मेरा 1971 से हम है, इसका पहले मेरा बाप था। ये दरवाज़ा पहले का ही है, ये दरवाज़ा पहले का ही है। प्रूफ और भी है, प्रूफ हम आपको बहुत कुछ दिखला देंगे। हाँ यहाँ पर देखिए है, यहाँ पर गिरने का हाँ पाइप है। अच्छा तो हम यहाँ पर एक पाइप लगाता रहा तो नहीं लगाने दिया, लोग बोलता है इधर लगा लीजिए। ठीक है, हम यहाँ पर लगा लिए। प्रधान बोला ठीक है लगा लो, जो यहाँ का मेंबर है बोला यहीं पर लगा लो, उनका असुविधा होगा। अच्छा पुलिस आया? हाँ पुलिस आया था, पुलिस देख कर दिया। और कौन सिंह क्या बोलेंगे नहीं बोलेंगे वही जानते हैं। आपका नाम? मेरा नाम काशीनाथ। कौन जगह है ये? काशीनाथ राम। कौन जगह है ये? उजलाबाड़ी। আজকে আমার পাটে কাশীনাথ আর বীরেন্দ্র রাম দুজন ব্যবসায়ী, ইনারা দুটো ব্যবসায়ী। ইনাদের বহু বছর আগের থেকে ইনাদের দোকানটা মানে দোকানের মাল বাইর করা ভিতরে নিয়ে এগুলো নিয়ে অনেক দিন থেকে ইনাদের সমস্যা চলে যাচ্ছে। মাঝে মাঝে ইনাদের কেচাল হইতেই থাকে। তো কালকে রাত্রেও আবার ওই সামনে বোর্ড লাগানো নিয়ে এরা দুই পক্ষ নিজের মধ্যে ভিড়ে গেছিলো। আমাদের খবর দিল, রাত্রে আমি বললাম ঠিক আছে সকালে তোমরা যখন দোকান খুলবো তখন দেখা যাবে। সকালে যাই আমি বললাম দুই পক্ষকে ভাই এইভাবে করো। এতর মধ্যে কথার মধ্যে এদের মধ্যে নিজের মধ্যে ধাক্কাধাক্কি চালু হইলো। যেই ধাক্কাধাক্কি হইলো এরা লাঠি টাঠি দুটাই বাইর করে নিছে দুই পক্ষ থেকে। এর নিজের মধ্যেই মারামারি, মহিলা পুরুষ সবাই চলে আসছিল, বাচ্চা টাচ্চা সব। তারা বলছে প্রধান পঞ্চায়েত হয়েছিল, একটা মীমাংসা করা হয়েছিল। তারপরে আমরা 3-4 জন ডিসিশন দিলাম কি ভাই এরকম দোকানের মাল বাইরে কেউ করবে না। তো এক পক্ষ তো মানলো, এক পক্ষ তারপরেও বীরেন্দ্র রামেরটা মাল বাইর করতেছিল। তো পঞ্চায়েতে আবার কাশি নামেরও মাল বাইর করা চালু করছে যে ওরা যেহেতু মানতেছে না তো আমরাও মানবো না। তারপরে আমরা বললাম দুই পক্ষকে দেখো তোমরা যদি এরকম করো তাহলে তো মুশকিল আছে, তোমাদেরকে মিলে বসে চলতে হবে, ভালোভাবে তোমরা দোকানদারি করো, তার অসুবিধা না হয়। তারপরে ওরা মানে না। কয়জন আহত হয়েছে? আহত দুই পক্ষে মানে 2 করে হয়েছে। আপনার নাম? পবন সিং। অবশেষে করলা ভ্যালি চা বাগানের চরকডাঙ্গি লাইনের ভাঙা ব্রিজের জায়গায় নতুন ব্রিজের কাজ শুরু হলো। দীর্ঘ আন্দোলনের পর অবশেষে নতুন করে ব্রিজের কাজ শুরু হওয়ায় খুশি চা বাগানের শ্রমিকরা। জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের করলা ভ্যালি চা বাগানের চরকডাঙ্গি লাইনের ভাঙা ব্রিজকে নিয়ে বিপাকে পড়েছিলেন এলাকার শ্রমিকরা। বাগানে শ্রমিকরা কাজ করতে যাওয়া থেকে শুরু করে বাচ্চাদের স্কুলে পৌঁছানো সমস্তটাই ভাঙা ব্রিজের ওপর দিয়ে করতে হচ্ছিল, যার ফলে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছিল এবং বড় বিপদের আশঙ্কা করছিলেন শ্রমিকরা। করলা ভ্যালি চা বাগানের সিআইটিইউ অনুমোদিত চা বাগান মজদুর ইউনিয়নের ইউনিট সম্পাদক গোবিন্দ রাও এবং অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সিপিআইএমের পঞ্চায়েত সদস্যা রুবিনা মুন্ডার নেতৃত্বে শ্রমিকরা এই ভাঙা ব্রিজ সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধানকে স্মারকলিপি দেওয়া থেকে শুরু করে সদর বিডিও এবং ডিএম অফিস পর্যন্ত পৌঁছান চা বাগান শ্রমিকরা। কাজ না হওয়ায় চা শ্রমিক নেতা গোবিন্দ রাও এবং পঞ্চায়েত সদস্যা রুবিনা মুন্ডার নেতৃত্বে আসাম মোড়ের 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন এই চা বাগানের শ্রমিকরা। জাতীয় সড়কে দীর্ঘক্ষণ অবরোধের পর
সদর ব্লকের বিডিও মিহির কর্মকারের অনুরোধে অবরোধ তুলে নিয়েছিলেন চা বাগানের শ্রমিকরা। সদর বিডিও মিহির কর্মকার তার কথা মতো কিছুদিনের মধ্যেই করলা ভ্যালি চা বাগানে পৌঁছন এবং বিডিও অফিস ও অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের নিয়ে এই ভাঙা ব্রিজটি পরিদর্শন করেন। তারপরেও দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার পর অবশেষে এই ভাঙা ব্রিজের জায়গায় নতুন করে ব্রিজের কাজ শুরু হওয়ায় আন্দোলন সফল হলো বলে মনে করছেন পঞ্চায়েত সদস্য রবিনা মুন্ডা। তিনি বলেন, এলাকার চা শ্রমিক এবং সমস্ত মানুষদের আন্দোলনের ফলেই নতুন করে ব্রিজের কাজ শুরু হলো। ব্রিজটি তৈরি করতে 28 লক্ষ টাকা অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। ব্রিজটি সম্পন্ন হলে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে বাগান শ্রমিক সকলেই উপকৃত হবেন বলে জানিয়েছেন চা বাগান মজদুর ইউনিয়নের করলা ভ্যালি ইউনিটের সম্পাদক গোবিন্দ রাও। চা শ্রমিকদের এই আন্দোলনে সর্বক্ষণ শ্রমিকদের সঙ্গে থাকা জলপাইগুড়ি জেলার শ্রমিক নেতা সুভাষিস সরকার এই আন্দোলন সফল হওয়ার জন্য করলা ভ্যালি চা বাগানের শ্রমিকদের অভিনন্দন জানিয়েছেন। নতুন করে ব্রিজের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে আমরা এখন দাঁড়িয়ে আছি করলা ভ্যালি চা বাগান চরকডাঙ্গি লাইনের যে কালভার্ট আগে ছিল ভাঙা কালভার্ট, সেটা এখন কাজ শুরু হয়েছে। আমরা এর আগে সমস্ত শ্রমিক এবং পঞ্চায়েত মেম্বার মিলে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করি এবং অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানাই এবং বিডিও সাহেবকে জানাই এবং ডিএমকে জানাই। জানানোর পরে বিডিও সাহেব একদিন আসে, উনি আসার পরে দেখে যান, দেখার পরে কাজটা শুরু হয় এবং এখন কাজটা রানিং আছে। এই ব্রিজটা হয়ে গেলে বাগানের শ্রমিকরা এবং যে সকল ছাত্ররা আছে তারা সঠিকভাবে যাতায়াত করতে পারে। আপনার নাম? আমার নাম হচ্ছে গোবিন্দ রাও, চা বাগান মজদুর ইউনিয়নের সেক্রেটারি, করলা ভ্যালি চা বাগান। বহুদিন ধরে এই যে আমাদের করলা ভ্যালি চা বাগানের চরকডাঙ্গি লাইনের এই যে ব্রিজটা যে ভাঙা অবস্থায় ছিল, এই ব্রিজটার এখন কাজটা চালু হয়েছে। আমরা এর আগে জাতীয় সড়ক, তারপরে বিডিও অফিস ঘেরাও করছিলাম, অরবিন্দ গ্রাম পঞ্চায়েত, তারপরে বিডিও আসার পরে এখানে দেখে গেল, তারপরে এই ব্রিজটা হচ্ছে এখন। তো এটা হয়ে যাওয়ার পরে কি সুবিধা হবে এদের? হ্যাঁ, এই ব্রিজটা হয়ে যাওয়ার পরে অনেকটাই সুবিধা হবে। মানে ভাঙা অবস্থায় যে ছিল এখান থেকে লোক যাতায়াত করতে পারবে এবং যারা স্কুলে এই দিক থেকেই যায় তারা এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবে। আপনার নাম? আমার নাম হচ্ছে রবিনা মুন্ডা, হ্যাঁ, অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য। এবছর আলুর ক্ষতি সামাল দিতে তিস্তার চরে এখন মটরশুঁটি চাষি ভরসা কৃষকদের। তিস্তার চরে এখন সবুজের আশা, যতদূর চোখ যায় চারপাশ যেন শুধুই সবুজ বাগান। এবছর আলুর ক্ষতি সামাল দিতে মটরশুঁটির চাষেই ভরসা কৃষকদের। জলপাইগুড়ি সদর ব্লকের বারোপেটিয়া নতুন বস পঞ্চায়েত এলাকার রংধামালি ও বোদাগঞ্জ সংলগ্ন তিস্তা নদীর চর এখন কার্যত মটরশুঁটির হাবে পরিণত হয়েছে। প্রায় 1000 একর বিস্তীর্ণ চর জুড়ে শুরু হয়েছে মটরশুঁটির চাষ। আলু চাষে ক্ষতির মুখে পড়ে বিকল্প ফসল হিসেবে এই সবুজ ফসলেই এখন আশার আলো দেখছেন স্থানীয় কৃষকেরা। শীত আসার আগেই আলু চাষ শুরু করেছিলেন বহু কৃষক, কিন্তু পাহাড়ে অসময়ের ভারী বৃষ্টির জেরে তিস্তার জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় চর এলাকার আলু ক্ষেত ডুবে যায়। ব্যাপক ক্ষতির মুখে পড়েন চাষিরা। সেই ক্ষতি সামলাতে কেউ দেরিতে আলু চাষ শুরু করলেও অনেকেই আলুর বদলে মটরশুঁটির চাষে ঝুঁকেছেন। ক্ষতিগ্রস্ত দুই আলু চাষি জানান, এখন সকালে রাতে কুয়াশা থাকছে, যা আলু চাষের পক্ষে অনুকূল, কিন্তু আগের ক্ষতির ধাক্কা কাটিয়ে আবার আলু চাষ করে লাভ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন তারা। অন্যদিকে আরেক কৃষকের কথায়, একবার ক্ষতির পর আর ঝুঁকি নেইনি, আলুর বদলে মটরশুঁটির চাষ করেই ক্ষতি পুষিয়ে নেবার চেষ্টা করছি। চাষিদের মতে মটরশুঁটির চাষে তুলনামূলকভাবে কম সারের প্রয়োজন হয়। তিস্তার চর এলাকার মাটিতে ফলনও ভালো হয়। এখানকার মটরশুঁটির স্বাদ ও দানার গুণগত মান উন্নত হয়। পাইকারদের মাধ্যমে এই ফসল যাচ্ছে আসাম ও কলকাতার বাজারে। এমনকি এখানকার মটরশুঁটির চাষের ওপর নির্ভর করে বাজারের দাম। এতদিন বাজারে বেশ চাহিদা থাকলেও ফলন সেরকম না হওয়ায় দাম ছিল ঊর্ধ্বমুখী। তবে এবার ছবিটা বদলাতে চলেছে। জেলা উদ্যান পালন দপ্তরের যুগ্ম অধিকর্তা অলোক কুমার মণ্ডল জানান, জেলায় মোট 2700 হেক্টর জমিতে মটরশুঁটি চাষ হয় এবং উৎপাদন প্রায় 22,300 মেট্রিক টন। এই চাষের একটি উল্লেখযোগ্য অংশ তিস্তা নদীর চর এলাকায়।
এখন সবুজ মটরশুঁটির ফলনের দিকেই তাকিয়ে রয়েছেন তিস্তাচরের কৃষকেরা। এই ফসলই কি পারবে আলু চাষের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দিতে, সেটা সময়ই বলবে। 1000 একর বিঘা, আর আলু হচ্ছে মোটামুটি 50,000 একর বিঘা। বেশি মটরশুঁটিটাই? মটরশুঁটি কম আছে, আলুটা বেশি। আলুটা বেশি। এটা কি প্রজাতির মটরশুঁটি? এটা কি PSM 3 বলে, হাইব্রিড। হাইব্রিড। এটা ফলন কেমন দেয় তাও? ফলন 12 কুইন্টাল 14 কুইন্টাল আসে বিঘা। একটা গাছে কেমন কত কেজির মতো দেয়? একটা গাছে 5টা 6টা ফল হয়। মানে 1 কেজির মতো হয়? না না, 1-150 গ্রাম। 1-150 গ্রাম প্রতি গাছে। মানে ফলন যদি ভালো হয় লাভ হবে? হ্যাঁ, ফলন ভালো হলে লাভ হবে, দামটা ভালো থাকলে লাভ হবে। এবছর এই পাশে তিস্তার জল এসেছে কি? তিস্তার জল বর্ষায় আসছিল। বর্ষায় আসছিল, মানে ফলন ভালো হওয়ার পরিকল্পনা। মানে মানুষে যে আলু লাগাইছিল যখন প্রথম চান্সে, সেই আলুটাও নষ্ট হয়ে গেছে। এটা আপনার ওই একটা দুর্যোগ যে গেল, বর্ষা যে বন্যা গেল একটা, সে বন্যার পরে লাগানো। কি আশায় আছেন আপনারা, কেমন ফলন পায়? এখন ফলনের আশায় আছি, দেখি কি হয়। আর মেন হচ্ছে দামের মেন ভরসাটা। দামটা যদি ভালো হয় তাহলে তবেই আমাদের। তিস্তার চর একবারে মটরশুঁটির হাব, মটরশুঁটির গ্রাম হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, তিস্তার চরের তো নাম করা মটরশুঁটি, মানে উত্তরবঙ্গের মধ্যে নাম করা হচ্ছে তিস্তার চর। তিস্তার চরের মটরশুঁটি। এই মটরশুঁটি যায় কোন দিকে? এটা যাচ্ছে আপনার আসাম, কলকাতা। কি নাম আপনার? আমার নাম হচ্ছে নারায়ণ সরকার। শিলিগুড়ির ক্রীড়া জগতে নতুন সংযোজন। 8 দলীয় শিলিগুড়ি ফ্রেন্ডশিপ কাপ শুরু হলো শিলিগুড়িতে। শিলিগুড়ি ফ্রেন্ডশিপ কাপ প্রথম বছরেই রাখল সাফল্যের স্বাক্ষর। শিলিগুড়ির ক্রীড়া জগতে নতুন সংযোজন হিসেবে শুরু হলো শিলিগুড়ি ফ্রেন্ডশিপ কাপ। সূর্য সেন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ও কানাইলাল সেন ফাউন্ডেশনের সহযোগিতায় প্রথমবার আয়োজিত এই ক্রিকেট প্রতিযোগিতায় প্রথম বছরেই ব্যাপক সাড়া ফেলেছে। মোট 8টি দল অংশগ্রহণ করায় আয়োজকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গিয়েছে উৎসাহ। টুর্নামেন্টে কর্পোরেশন, বার অ্যাসোসিয়েশন, ফটোগ্রাফিক ইউনিট সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিত্বকারী দল অংশ নেয়। ফলে প্রতিযোগিতাটি শুধুমাত্র খেলার মধ্যেই সীমাবদ্ধ না থেকে সৌহার্দ্য ও বন্ধুত্বের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার। তিনি এই ধরনের ক্রীড়া উদ্যোগের প্রশংসা করে জানান, বাল্মীকি মাঠের পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতে নিয়মিত খেলাধুলার সুযোগ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে প্রথম বছরেই সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় শিলিগুড়ি ফ্রেন্ডশিপ কাপ আগামী দিনে আরও বড় আকারে আয়োজিত হবে বলে আশাবাদী আয়োজকরা। স্পোর্টিং এবং কানাইলাল সেন ফাউন্ডেশন তার উদ্যোগে আজকে দুদিনের T20 ম্যাচ এখানে শুরু হলো। আজকে এখানকার কাউন্সিলর, এখানকার ক্লাবের সভাপতি, স্কুলের হেডমাস্টার মশাই এবং কানাইলাল সেন ফাউন্ডেশনের শুভঙ্কর সবাই মিলেই এখানে একটা সুন্দর প্রতিযোগিতামূলক খেলার আজকে শুরু হলো। আগামীকাল চলবে, ফাইনাল হবে আগামীকাল। তো এই মাঠটা খেলার জন্য অত্যন্ত উপযোগী মাঠ। আমি অনুরোধ করেছি ক্লাবকে এবং স্কুলকেও যাতে এই মাঠটা খেলার জন্য শুধুমাত্র ব্যবহার করা হয়। আমরা সবুজ শিলিগুড়িকে পুরো সবুজায়নের দিকে আমরা এগোচ্ছি। আপনারা দেখেছেন প্রচুর গাছ ইতিমধ্যে আমরা লাগিয়েছি, আরও আমরা গাছ লাগাচ্ছি। নদীর যে পাশগুলো যাতে সুন্দর দেখায়, ফুল ফলের গাছ লাগিয়ে আরও ভালো করে সৌন্দর্যায়ন করা হচ্ছে। সেই সঙ্গে নাগরিকরাও, তাদেরও একটা উৎসাহ বেড়েছে সবুজ করার, গাছ লাগানোর। এইরকম মাঠ তো আমাদের কম শহরে, সেই মাঠগুলোকে সংরক্ষণ করা। এই মাঠটা আমরা বানাবো, এটা অলরেডি আমাদের লিস্টে, ডেভেলপমেন্ট লিস্টে আছে। তো এই মাঠটা আমরা বানাবো। সূর্যনগর মাঠটা আমরা তৈরি করছি, আমরা ইতিমধ্যে শক্তিগড়ে মাঠ তৈরি করেছি। ওদলাবাড়ি বিধানপল্লী ময়দানে আয়োজিত নৈশ ফুটবলে নেপালের দল জয় পেল। নেতাজি সুভাষ অ্যাথলেটিক ক্লাব ও মোহন স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ষষ্ঠ বর্ষ রীনা ঘোষ স্মৃতি উইনার্স এবং পরশুরাম আগরওয়াল স্মৃতি রানার আপ ও সুদাম মণ্ডল স্মৃতি ফেয়ার প্লে নৈশ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ধিমাল FC নেপাল 2-0 গোলের ব্যবধানে NYC সেবক দলকে পরাজিত করে। ওদলাবাড়ি বিধানপল্লী ময়দানে আয়োজিত এদিনের টুর্নামেন্টে উপস্থিত ছিলেন মন্ত্রী বুলু চিক বরাইক, মালথানা রাইসি, সৌম্যজিৎ মল্লিক সহ বিশিষ্ট অতিথিবৃন্দ।
আজ টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ডায়মন্ড হারবার এফসি এবং স্টার স্পোর্টিং ক্লাব মণিপুর। এখন নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। শীতের মরশুমে তিস্তা নদীর টাটকা বোয়াল মাছের চাহিদা এখন তুঙ্গে। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি প্রধানপাড়া বাজারে বর্তমানে তিস্তার বোয়াল মাছ প্রতি কেজি 400 টাকা দরে বিক্রি হচ্ছে। তবুও মাছের টাটকা ভাব ও স্বাদের জন্য ক্রেতাদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বাঙালির পাতে তিস্তা নদীর মাছ মানেই আলাদা আকর্ষণ। বিশেষ করে তিস্তার বরলি মাছ আজও বাঙালির কাছে অত্যন্ত প্রিয়। শুধু স্থানীয় বাসিন্দারাই নন, পর্যটকরাও তিস্তার মাছের স্বাদ নিতে আগ্রহী হয়ে ওঠেন। সেই তালিকায় এখন জায়গা করে নিচ্ছে তিস্তার বোয়াল মাছও। স্বাদে ও গুণে এই মাছ যে কোনো অংশে কম নয়, এমনটাই মত বহু ক্রেতার। বাজারে মাছ কিনতে আসা ক্রেতারা জানান, নদীর টাটকা বোয়াল মাছ হয় দাম কিছুটা বেশি হলেও স্বাদের জন্য তা গ্রহণযোগ্য। অন্যদিকে বাহিরচর পদমতি এলাকার মৎস্য বিক্রেতারা জানিয়েছেন, বর্তমানে তিস্তা নদীতে পর্যাপ্ত পরিমাণে বোয়াল মাছ পাওয়া যাচ্ছে, ফলে প্রতিদিনই বাজারে আসছে টাটকা মাছ। মৎস্য বিক্রেতাদের দাবি, নদী থেকে ধরা এই বোয়াল মাছ একেবারেই টাটকা হওয়ায় তার দাম প্রতি কেজি 400 টাকা রাখা হয়েছে। তিস্তা নদী থেকে এখন কি তরতাজা রয়েছে? হ্যাঁ, এখন কতখানি ওয়েট হবে? 1 কেজি 800। 1 কেজি 800 গ্রাম। কি দাম রয়েছে? 400 টাকা। 400 টাকা কেজি। তিস্তাতে কি প্রচুর বোয়াল পাওয়া যাচ্ছে এখন? হ্যাঁ, যায় তো। প্রচুর বড় আছে। এটা কি এই তিস্তা না ওই পারে তিস্তা? মানে হেলা পাকড়ি ওইদিকে। আপনার কি প্রধান পাড়াতেই নিয়ে আসেন মাছ? কেমন চাহিদা, ক্রেতারা কি বলছে? চাহিদা আছে না? কত দাম রেখেছেন? 400 টাকা কেজি। 400 টাকা কেজি। কি নাম আপনার? রুহিদার। কোথায় বাড়ি? পদমতি। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। শনিবার ধূপগুড়িতে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় যোগ দিতে এসে তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে করলা ভ্যালি চা বাগান শ্রমিকদের। বাগানের চরকডাঙ্গি লাইনের ভাঙা ব্রিজের জায়গায় নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হলো। উত্তরে মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.